স্বাধীনতা মানে কি? সত্য বলার অধিকার নাকি ক্ষমতাকে খুশি রাখার নিয়ম? অন্তর্বর্তী সরকারের 1 বছরে এসে এই প্রশ্নটা রীতিমতো জীবন মৃত্যুর মতো হয়ে দাঁড়িয়েছে সাংবাদিকদের জন্য। আর রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ RRAG এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB যা বলছে তা শোনার পর আপনার মনেও প্রশ্ন জাগবে, ইউনূস শাসন আমলে গণমাধ্যমের স্বাধীনতা বেঁচে আছে তো? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ RRAG এটি একটি স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক। এই সংস্থা কোনো দেশে বা প্রতিষ্ঠানে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার লঙ্ঘন হতে দেখলে সেটা রোধ করার লক্ষ্যে ঝুঁকি বিশ্লেষণ করে তাদেরকে সতর্ক করে, বিশেষ করে আইনের শাসনের ব্যত্যয় ঘটলে এবং গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টি হলে এরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে সচেতন করবার চেষ্টা করে। RRAG'র সর্বশেষ প্রতিবেদনের শিরোনাম হলো বাংলাদেশ মিডিয়া ফ্রিডম মার্ডার্ড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলা করলে দাঁড়ায় এমন, বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক গণমাধ্যমের স্বাধীনতা হত্যা। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে সাংবাদিকদের উপর আক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 1 বছরে সাংবাদিকদের উপর এই হামলা বা আক্রমণের ঘটনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শেষ বছরের তুলনায় 230% বৃদ্ধি পেয়েছে। ইউনূসের আমলে সাংবাদিকদের উপর হামলার বিশদ বিবরণ দিয়েছেন এই সংস্থার পরিচালক সুহাস চাকমা। তিনি জানিয়েছেন, ইউনূসের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে 195টি ফৌজদারি মামলা করা হয়েছে। শেখ হাসিনার শেষ 1 বছরে এই সংখ্যা ছিল 35টি। অর্থাৎ স্বৈরাচার হাসিনা সরকারের তুলনায় শান্তিতে নোবেল বিজয়ীর 1 বছরের শাসন আমলে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে মাত্র 558%। আই রিপিট, মাত্র 558%। ইউনূস প্রশাসন সাংবাদিকদের শাস্তি দেওয়ার জন্য তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। পূর্ববর্তী সরকারের সাথে যোগসাজশ থাকার অভিযোগে 167 জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। 107 জন সাংবাদিককে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU থেকে নোটিশ দেওয়া হয়েছে। অনেকের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউনূসের শাসন আমলে 431 জন সাংবাদিককে সহিংসতা এবং হুমকির শিকার হতে হয়েছে। হাসিনার শাসন আমলের শেষ 1 বছরে এই সংখ্যা ছিল 348 জন। অর্থাৎ এটাও এই আমলে যথেষ্ট বেড়েছে। গণমাধ্যমকে নীরব করার জন্য প্রফেসর ইউনূসের প্রেস উইং ফ্যাক্টসকে ডিফ্যাক্টো সেন্সরশিপ কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এগুলি সব রিপোর্টের কথা। অর্থাৎ এর মাধ্যমে গোপন সেন্সরশিপ চালানোর কৌশল উদ্ভাবন করা হয়েছে, যেটাকে সরকারি সত্য তৈরির কারখানা বলছে RRAG'র প্রতিবেদন। যুক্তরাজ্য BCAPP কর্মসূচির আওতায় প্রায় 5 লাখ পাউন্ড, 4,74,468 পাউন্ড অর্থায়ন করেছিল সংস্কার ব্যবস্থাপনা এবং কৌশলগত যোগাযোগে প্রধান উপদেষ্টার কার্যালয়কে শক্তিশালী করার জন্য। RRAG বলছে, এই তহবিল খরচ হয়েছে অন্য কোথাও। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসকে সমর্থন করার কাজে এটি ব্যবহার করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB সম্পর্কে আপনাদের কিছু বলবার প্রয়োজন নেই। এই সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রফেসর ইউনূসের কতটা ঘনিষ্ঠ এবং আস্থাভাজন তা কি নতুন করে বলতে হবে? 4 আগস্ট সেই TIB বলছে, অন্তর্বর্তী সরকারের 1 বছরে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি, বরং ভিন্ন প্রক্রিয়ায় ভিন্ন উপায়ে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ চলছে। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক TIB'র গবেষণা প্রতিবেদনে বলা হয়, আগস্ট 2024 থেকে জুলাই 2025 সময়ে সাংবাদিক, লেখক এবং মানবাধিকার কর্মীদের উপর হামলা ও হয়রানির ঘটনা অব্যাহত ছিল। এ সময় 496 জন সাংবাদিক
হয়রানির শিকার হয়েছেন, যাদের মধ্যে 266 জনকে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলায় আসামি করা হয়েছে, যাদের কেউ ঘটনাস্থলেও ছিলেন না। দর্শক, এগুলো টিআইবির কথা। দায়িত্ব পালনের সময় হামলায় 3 জন সাংবাদিক নিহত হয়েছেন। 24 জনের বেশি গণমাধ্যম কর্মীকে পদচ্যুত করা হয়েছে। 150 জনের বেশি সাংবাদিক চাকরি হারিয়েছেন। 8টি সংবাদপত্রের সম্পাদক এবং 11টি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। টিআইবি বলেছে, সংঘবদ্ধ মব তৈরি করে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। প্রথম আলোর সামনে জিয়াফতের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। সরকার 3 দফায় 167 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। গত বছরের 5 নভেম্বর সম্পাদক পরিষদ এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা আক্রমণের মুখে। অ্যাক্রেডিটেশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে অন্তর্বর্তী সরকার। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে তারা বলছে, সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে তারা, এবং বলেছে এর ফলে গণমাধ্যমে সেন্সরশিপের ঝুঁকিতে পড়বে। এবার আসুন সরকারের ভাষ্য শুনি। 4 আগস্ট তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা কোনো হাউসকে, সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানকে মিন করেছেন, বাধ্য করিনি কিছু প্রচার করতে। তবে গত 6 মাসে দেশের অনেক হাউস গণ অভ্যুত্থানের চেতনা ও ঐক্য ভণ্ডুল করতে কাজ করেছে। এটি তথ্য উপদেষ্টার সরাসরি অভিযোগ। এরও আগে গত বছরের 15 নভেম্বর তৎকালীন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি এখন এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন, সংবাদপত্র মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। চিত্র তো আপনারা দেখছেন, আমরাও দেখছি। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, তার মন্ত্রণালয় বা সরকার এই 100 দিনে, মানে প্রথম 100 দিনে গণমাধ্যমের কার্যক্রমে কখনোই হস্তক্ষেপ করেনি। গণমাধ্যম পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। গত নভেম্বরের 20 তারিখ দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রফেসর ইউনুস বলেছেন, জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটনায় হত্যা মামলায় 140 জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি পুরনো আইন এবং চর্চার ফল। অর্থাৎ আগের সরকারের উপরে তিনি দায় চাপিয়েছেন। তিনি বলেছেন, তড়িঘড়ি করে মামলা করতে গিয়ে এমনটি হয়েছে। এ ধরনের মামলা করা বন্ধে তার সরকারের পদক্ষেপ নেওয়ার বিষয়ে ওই সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস আশ্বস্ত করেছিলেন, কিন্তু এ বিষয়ে পরে আর কোনো অগ্রগতি পাওয়া যায়নি। এখনো মামলা নিয়ে কারাগারে আছেন বেশ কজন সাংবাদিক। ব্যাংক হিসাব জব্দ করায় নানাবিধ সংকট ও ঝুঁকিতে রয়েছেন অসংখ্য সাংবাদিক পরিবার। প্রেস সচিব, মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবশ্য দাবি করেছেন, বাংলাদেশে সাংবাদিকতার এত স্বাধীনতা আছে যে উন্নত দেশেও তা নেই। কিন্তু সত্যি সত্যি বাস্তব চিত্রটা কি? বাস্তব চিত্র হচ্ছে, সাংবাদিকদের উপর শত শত মামলা, কার্ড বাতিল, ভয় দেখানো, চাকরি খাওয়া, এজন্য এক অদ্ভুত স্বাধীনতা, যেখানে কথা বলার অধিকার আছে কিন্তু কথা বললেই মামলা। মাহফুজ আলম সাহেব, শফিকুল আলম সাহেবকে একথা কি বিনয়ের সঙ্গে প্রশ্ন করা যায়? আপনাদের কথা মতো স্বাধীনতা সত্যিই সীমাহীন, কারণ মিথ্যা বলায় কোনো শাস্তি হয় না। এতক্ষণ যে কথাগুলো বললাম তা হয়তো এক পেশে মনে হতে পারে। অভিযুক্ত সাংবাদিকদের কি এই প্রেক্ষাপটে কোনো দোষী নেই? হয়তো আছে, হয়তো নেই। কিন্তু এটা নির্ধারণ করবে কি ব্যক্তি বিশেষের স্টেটমেন্ট, কারো ব্যক্তি বিশেষের অভিযোগ, কোনো দলের কোনো ব্যক্তির অভিযোগ বা বক্তৃতার কোনো বাণী? কেউ সাংবাদিকতার সীমা লঙ্ঘন করলে বা দুর্নীতি করলে তাকে আইন অনুযায়ী বিচার করে শাস্তি দিন, কেউ তো নিষেধ করছে না। তা না করে কোন সাংবাদিককে 80 থেকে 100 জনের সঙ্গে, 150 থেকে 250 জনের সঙ্গে হত্যা মামলায় আসামি করা হচ্ছে, যিনি ঘটনাস্থলেই ছিলেন না। এটা কি ঠিক হয়েছে? এটা কি সুশাসনের নমুনা? আগের সরকারের আমলে নানান রকম চাপ ছিল গণমাধ্যমের উপরে, সেই চাপ বদলায়নি, শুধু ব্যক্তি বদলেছে, শুধু পদ্ধতি বদলেছে। বেশ কটি বেসরকারি টেলিভিশন অন্তর্বর্তী সরকারের আমলে বেদখল হয়েছে, এটি আমরা সকলেই জানি। চাকরির নিরাপত্তা নেই গণমাধ্যমে, প্রশ্ন করলে চাকরি চলে যাচ্ছে।
সর্বশেষ দৈনিক জনকণ্ঠে কি হলো আমি বিস্তারিত বলতে চাই না, এটি এখন সকল কাগজে সকল গণমাধ্যমে এক বিস্তারিতভাবে ছাপা হচ্ছে। এসব তথ্য কি মিথ্যা? এখনো বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে। ফেসবুকে নানান ধরনের তালিকা প্রকাশ হচ্ছে। কোন সাংবাদিকের নাম ধরে বলা হচ্ছে তার চাকরি এখনো আছে কিভাবে, সে কিভাবে চাকরি করছে। এই অরাজক পরিস্থিতি কি স্বাধীন সাংবাদিকতার জন্য অনুকূল, না স্বাধীন সাংবাদিকতার নিয়ামক? আগেও স্টেট ইন্টারভেনশন ছিল, সেটা কি ভিন্ন ফরম্যাটে এখনো চলছে না? এই প্রশ্নের তো জবাব দিতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এখন যা হচ্ছে তা অর্গানাইজড ওয়েতেই হচ্ছে বলে মনে করছি, অর্থাৎ তিনি মনে করছেন এটা পরিকল্পিতভাবে গুছিয়ে করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতার কথা বলছে, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে এখনো তারা কিছু বলেনি, এটি বলছেন ডক্টর ইফতেখারুজ্জামান। এত কিছুর পরও মানুষ এখনো গণমাধ্যমের উপর আস্থা রাখে, বিপদে পড়লে তারা সাংবাদিকদের দ্বারস্থ হয়। কিন্তু এই সরকারের আমলে, প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সেই আস্থাটাই, সেই বিশ্বাসটাই, সেই ভরসাটাই কেমন যেন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। কারণ সাংবাদিকরাই এখন অভিযুক্ত, সাংবাদিকরাই এখন ভুক্তভোগী, সাংবাদিকরাই এখন বেকার, বাধ্যতামূলক বেকার। যারা ক্ষমতাকে প্রশ্ন করার কথা তারা এখন নিজের টিকে থাকার, নিজের অস্তিত্বের জন্যই তারা লড়ে চলেছে। তাই প্রশ্ন, সাংবাদিকদের স্বাধীনতা হত্যা হচ্ছে কার হাতে? আরআরএজি এবং টিআইবি আঙুল তুলছে সরাসরি ইউনূস প্রশাসনের দিকে, কিন্তু সরকার বলছে সব ঠিক আছে, সব স্বাধীন। তাহলে কি আমরা বিশ্বাস করব প্রমাণকে, এতক্ষণ যে তথ্য প্রমাণ আমরা পেলাম সেটাকে, নাকি সরকার যা বলছে তার মুখের বুলিকে? সিদ্ধান্ত আপনার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।